রূপকের প্রচণ্ড জ্বর। মাঝরাতে রূপাকে কল দিল রূপক। ফ্যাঁসফ্যাঁসে স্বরে বলল, রূপা একটু আসবে? রূপা ঘড়িতে সময় দেখলো, রাত 12টা বেজে 34। ইতস্তত করে রূপা বলে, এখন? রূপক আচ্ছন্নের মতো বলল, হ্যাঁ। রূপা থম মেরে বসে রইল কিছুক্ষণ। এত রাতে রূপকের বাসায় যেতে রূপার মন সায় দিচ্ছে না। ওদিকে রূপক একা বাসায়। কখন কি কার লাগে কে জানে। গা ঝাড়া দিয়ে উঠে গেল রূপা। এখন ভুল ঠিক ভাবার সময় না। রূপক অসুস্থ এবং একা বাসায়, যেটা ভাবার বিষয়। এখন রূপা গায়ে ভালো করে ওড়না জড়িয়ে উঠে গেল। রূপকদের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রূপা ভেতরে ঢুকে পুরো বাসার লাইট অন করলো। রূপা সব রুমের লাইট অফ করলো। ডাইনিংয়ের লাইট রেখে রূপকের রুমে গেল। রূপক বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রূপা রূপকের কপালে হাত দিয়ে দেখলো প্রচণ্ড জ্বর। মনটা ছোট হয়ে গেল। তার জ্বরের সময় এই মানুষটা তার অনেক সেবা যত্ন করছে, অথচ তার জন্য রূপা কিছুই করতে পারছে না। বালতিতে করে রূপা পানি নিয়ে আসলো। তারপর রূপকের মাথায় মগে করে পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর রূপক বলল, আমার ভীষণ খিদে পেয়েছে রূপা। রূপার সাথে সাথে উঠে গেল। কিচেনে গিয়ে দেখে তার জন্য আনা স্যুপের প্যাকেট আছে 4টা। তাই দিয়ে রূপা একটা স্যুপ বানালো রূপকের জন্য। রান্না শেষ করে রূপকের জন্য নিতে গিয়ে দেখে রূপকের রুমের দরজা বন্ধ। বাইরে থেকে রূপক বলল, টেবিলের উপর ঢেকে তুমি চলে যাও রূপা। রূপা বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, কি করব? রূপক শান্ত স্বরে বলল, রেখে যাও রূপা, চলে যাও তুমি। রূপা দ্বিধান্বিত হয়ে পড়ে। এদিকে রূপকের আকাশ পাতাল জ্বর। অন্যদিকে রূপক দরজা বন্ধ করে তাকে চলে যেতে বলছে। আগে না হয় জানতো না, এখন তো জানে রূপক তার মামাতো ভাই, একটা দায়িত্ব তো আছে। এখন রূপকের প্রতি সম্পর্কে কি এক অসীম টান। এই তো দুদিন হলো জেনেছে এরা তার আত্মীয়। এখন মনে হচ্ছে কত দায়িত্ব তার। নয়তো কখনো কি রূপা এত রাতে এখানে আসতো? অসম্ভব। অথচ এখন রূপক চলে যেতে বলার পরেও যেতে পারছে না। কিছুক্ষণ পর রূপক ডেকে জিজ্ঞাসা করলো, তুমি আছো রূপা? রূপা চুপ করে বসে রইল ডাইনিং টেবিলের চেয়ারে। মিনিট দুয়েক পর খুট করে শব্দ হলো। রূপা তাকিয়ে দেখলো রূপক বের হয়ে আসছে রুম থেকে। ক্লান্ত দেহ, এলোমেলো চুল। টলমল পায়ে রূপক এগিয়ে এসে একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়লো রূপার সামনে। তারপর মৃদু হেসে বলল, গেলে না কেন? রূপা জবাব দিল না। রূপক কাতর চোখে বলল, আমার ভীষণ কষ্ট হয় রূপা, তুমি জানো না। এই দুনিয়ায় কেউ জানে না আমার ভীষণ যন্ত্রণা। আমার বন্ধুটো না থাকলে আমি বোধহয় সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যেতাম। এই সংসার, এই জীবন, সব খুব কঠিন। জীবন আমাকে বারবার আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করতে গেলে দেখবে প্রাপ্তির খাতায় লেখা আছে অনাদর, অবহেলা, আঘাত, প্রতারণা। অথচ আমি নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করছি সবাইকে। কেউ তা ফিরিয়ে দেয়নি রূপা। এই বুকের ভিতর কি ঘূর্ণিঝড় বয়ে বেড়ায়, কেউ খবর নেয়নি। আমি তো মানুষ। একটা মানুষকে কি কতটা কষ্ট দেওয়া যায় রূপা? রূপার চোখ টলমল করে অশ্রুতে। নরম গলায় বলে, কিসের এত কষ্ট রূপকদা? রূপক হেসে বলে, বালিকা, কি হবে সেসব জেনে? তুমি বরং জেনে নিও এক বুক যন্ত্রণা আর আঘাতের ভিড়ে তোমার জন্য সন্তর্পণে ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। তুমি বরং জেনে নিও আরেকবার স্বপ্ন দেখার সাহস পেয়েছি তোমার হাসি থেকে বালিকা। তুমি বরং জেনে নিও তুমি আমার সেই শখ, যাকে পাওয়ার জন্য আমি আমাকে বাজি ধরতে পারি। রূপা জড়সড় হয়ে গেল রূপকের এসব কথা শুনে। তার মাথা কাজ করছে না। কেমন আচ্ছন্নের মতো লাগছে তার। রূপক উঠে দাঁড়িয়ে বলল, যাও, তোমার বাসায় যাও। রূপা আর দাঁড়ালো না, ছুট্টে পালিয়ে গেল। রূপা রুমে এসে কাঁদতে লাগলো। কেন কেঁদেছে সে জানে না, শুধু জানে ভীষণ কষ্ট হচ্ছে তার। মায়ের ভালোবাসা না পেলে কেমন লাগে তা তো রূপা জানে। অথচ সেখানে রূপক এত বছর মায়ের ভালোবাসা পায়নি। কিভাবে আছে রূপক? সকালে কলিং বেল বাজতে রূপক বিছানায় উঠে বসলো। শরীর এখন কিছুটা ভালো লাগছে। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে, তবে শরীর দুর্বল। উঠে এসে দরজা খুলতে দেখে রেখা দাঁড়িয়ে আছে। রূপকের ভীষণ অবাক লাগলো। রেখা এখানে? সমুদ্র বলল, তোমার মা কোথায়? রূপক গম্ভীর হয়ে বলল, কেন এসেছেন? রেখা বিরক্ত হলো। কঠিন গলায় বলল, তোমার মতো বেয়াদব মনে হয় দ্বিতীয় কেউ নেই। না হলে নিজের ফুপুর বোনকে লেলিয়ে দিতে না আমার ছেলের পিছনে। কি ভেবেছ সমুদ্রের চাচা ছন্নছাড়া হয়ে যাওয়ার ভয়ে আমি সমুদ্রকে সব আর্জি মেনে নিয়ে সালমার মেয়েকে ছেলের বউ বানাবো? সমুদ্র আমার একমাত্র ছেলে। আমি বেঁচে থাকতে অন্তত কিছুতেই তা হবার নয়, যতই তোমার ওই মেয়েকে লেলিয়ে দাও না কেন। রূপকের মাথায় রক্ত উঠে গেল শুনে। লেলিয়ে দিয়েছে তারা রূপাকে? রূপাকে নিয়ে এভাবে কেউ বলতে পারে কখনো? রাগে ফেটে পড়ল রূপক। চেঁচিয়ে বলল, কি ভেবেছেন আপনি আমার ফুপুতো বোন বানের জলে ভেসে আসা কেউ? আপনার ছেলের পেছনে আমরা লেলিয়ে দেইনি, বরং আপনার ছেলে ওর জন্য দিওয়ানা হয়ে ঘুরছে। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, রূপাকে আমি ভালোবাসি। আমার সবটা দিয়ে রূপাকে আমি ভালোবাসি। আমি যদি রূপাকে না পাই, তবু জেনে রাখবেন কিছুতেই রূপা সমুদ্র হবে না। দরকার হলে নিজে দাঁড়িয়ে রূপাকে অন্যত্র বিয়ে দিব। আপনার আঁচল ধরে ঘুরঘুর করা ছেলের কাছে রূপার বিয়ে হবে না। রূপা নিজের বাসার মেন দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রূপা। রেখাকে দেখার বড্ড ইচ্ছে হলো তার।
কে সেই মহিলা যিনি তাকে এত অপছন্দ করেন? কোন অপরাধে? দরজা খুলে রূপা বাহিরে বের হলো। রেখা পেছনে তাকিয়ে দেখলো ছিপছিপে মিষ্টি দেখতে একটা মেয়ে দাঁড়িয়েছে। রূপকের ততক্ষণে মাথায় আগুন দাউ দাউ করে। রেখার সামনে রূপার হাত টেনে ধরে বলল, এই যে রূপা, কান খুলে শুনে রাখো। আজকে আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের চেয়ে আমি বেশি ভালোবাসি। তুই ভালোবাসিস না বাসিস তোর ইচ্ছে সেটা। তবে এটুকু মনে রাখবি, দুনিয়ার যেকোনো ছেলেকে তুই ভালোবাসতে পারিস নির্দ্বিধায়, শুধু সমুদ্রকে ছাড়া। রূপা চুপ করে সইল। চোখের সামনে ভাসছে সহজ সরল দেখতে একটা ছেলের মুখ, যার দুই চোখ ভর্তি ভালোবাসার। রূপা মনে মনে ভাবল, কি কপাল তার। মানুষ ভালোবাসা পায় না, আর সে পেয়েও গ্রহণ করতে পারছে না। কত দ্বিধা, কত জটিলতা, কত বাধা। রেখা আর চোখে রূপার দিকে তাকিয়ে বলল, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, মায়ের মেয়ে মায়ের মতো ছোকছোকানিকে ওস্তাদ। এই জন্য তো আমার ছেলের মাথা খেয়ে নিয়েছে, যেভাবে মা খেয়েছিল আমার দেবরের মাথা। রূপক তেড়ে যেতে নিল রেখার দিকে। রূপা হাত ধরে থামালো রূপককে। রেখা আর দাঁড়ানো না। লিফট দিয়ে নামতে নামতে মুচকে হাসতে লাগলো। আজকের ডোজ কাজে লাগবে। ওই মেয়ে যদি সমুদ্রের কোনো টান থাকে, তাও আজকে রেখার ব্যবহারে কেটে যাবে। তার কিছুই হবে না আর। এবার ছেলে হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, আর নাতে না। ছেলের কথায় রাজি হয়ে যাবেন। এখন বাসায় গিয়ে জানাবেন তিনি রাজি রূপাকে ছেলের বউ বানাতে। আচমকা রূপা হাউমাউ করে কেঁদে উঠল। রূপায়ের কান্নায় রূপক হতভম্ব হয়ে গেল। তারপর এগিয়ে গিয়ে রূপাকে নিজের বাহুডোরে টেনে নিল। রূপা বিড়বিড় করে বলল, প্রয়োজন হলে আজীবন চিরকুমারী থাকবো রূপকদা, তবু সমুদ্রের ছায়া মাড়াবো না। আমার মায়ের কি দোষ? কেন আমার মাকে এভাবে অপমান করলেন উনি? রূপক চোয়াল শক্ত করে বলল, এর জবাব সমুদ্র থেকে নিব আমি। আল্লাহ আল্লাহ করে ফুফু সুস্থ হয়ে উঠুক রূপা, তারপর জানা যাবে অনেক কিছু। অনেক কিছু আমি সন্দেহ করি, সব নিশ্চিত হব ফুপুর থেকে জানার পর। ফুপুকে দেখতে যাবি? রূপা মাথা নিচু করে বলে, না না, মা আমাকে দেখলে আরো উত্তেজিত হয়ে যাবে। মা সুস্থ হয়ে নে, তারপর যাব। রূপক চুপ করে রইল। বুকের ভিতর জ্বলতে থাকা সব আগুন যেন নিভে গেছে রূপাকে বুকে পেয়ে। এভাবে থাকবে তো রূপা? গভীর ঘুমে আচ্ছন্ন সমুদ্র। সকালে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে। সারা রাত এক প্রকার জেগেই ছিল। দু চোখে ঘুম ছিল না। সকালবেলা তাই শুয়েছে। ঘুম ভেঙে গেল ফোনের ভাইব্রেটে। সমুদ্র লাফিয়ে উঠে বিছানায় বসলো। মাহি টেক্সট দিয়েছে। টেক্সট পড়ার মুহূর্তে সমুদ্রের মন হতাশ হয়ে গেল। মা তাহলে এত কিছু করে ফেলেছে? অথচ সে মাকে বিশ্বাস করেছিল। সমুদ্র উঠে মায়ের রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। মায়ের রুমে বিছানার উপর উঠে বসলো সমুদ্র। রেখা এলো কিছুক্ষণ পর। সমুদ্রকে তার রুমে দেখে কিছুটা অবাক হলো। ছেলেকে তা বুঝতে না দিয়ে বলল, উঠে গেছিস? ঘুম থেকে চা খাবি? সমুদ্র নরম স্বরে বলল, খাবো মা। বেশি করে দুধ দিয়ে এক কাপ চা বানিয়ে দাও তো। তোমার প্রিয় কাপে করে দিও। সমুদ্র অত্যাধিক শীতল ব্যবহার দেখে রেখার নজর এলো না। রেখা চা বানিয়ে আনলো। সমুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কোথায় গিয়েছিল মা? রূপকদের বাসায়। রেখা চমকালো। সমুদ্র কি জেনে গেছে সে রূপকদের বাসায় গিয়েছিল যে? গলার স্বর যথেষ্ট পরিমাণ শান্ত রেখে বলল, আমি? কে বলল তোকে এই কথা? ওই বাসায় আমি কেন যাব? আমি দোকানে গেছিলাম। আচ্ছা শোন বাবা, আমি সারা রাত জেগেছি। তোর চাচা একবার যে কাজ করছে, আমি চাই না তুইও সেই কাজ কর। তুই আমার একমাত্র ছেলে, এই বংশের প্রদীপ তুই। আমি তোর বাবার সাথে কথা বলেছি। তোর বাবা বলেছে তুই যা চাস তা যেন হয়। আমিও ভেবে দেখলাম তোর বাবা ভুল কিছু বলেনি। রাগ জেদ ইগো নিয়ে থেকে তোর জীবন নষ্ট করে দিতে পারি না আমি। তুই যাকে পছন্দ করিস তার সাথে তোর বিয়ে হবে। সমুদ্র মুচকে হাসলো মায়ের কথা শুনে। চা শেষ করে উঠে দাঁড়িয়ে এক আছড়ে কাপটা ভেঙে ফেলল। রেখা চমকে উঠল। সমুদ্র কেমন হিংস্র হয়ে উঠল মুহূর্তে। চিৎকার করে বলল, আমার সাথে অভিনয় করতে এসো না মা। আমি নিজেও থিয়েটারে অভিনেতা ছিলাম। তুমি ভালো করেই জানো। তেমন এই অভিনয় ভীষণ কাঁচা। কেন গিয়েছিলে তুমি ওই বাসায়? কার কাছে গিয়েছিলে? রূপার কাছে? কি বলেছে তুমি রূপাকে? বলো আমাকে। রেখা বিস্মিত হলো। সমুদ্র কিভাবে জানলো রেখা ওই বাসায় গিয়েছিল? রূপক তো ওর সাথে কথা বলে না। ওই মেয়ের সাথেও সম্পর্ক নেই। তাহলে কিভাবে জেনে গেল তিনি বাসায় না আসতে? সমুদ্র চিৎকার সামনে রেখা চুপ করে থাকতে পারল না। সেও সমান তালে চিৎকার করে বলে, হ্যাঁ গিয়েছি গিয়েছি, বেশ করেছি। আমাদের একটা লেভেল আছে, একটা ক্লাস আছে, রেসপেক্ট আছে। ফকিরের ঘরে মেয়ে এনে তো মান সম্মান নষ্ট করতে পারি না। তুমি চোখে রঙিন চশমা পড়ছো, তাই বলে তো আমি পড়িনি। তোমার বয়সটা এমন, তাই তুমি বুঝতেছো না। তাই বলে আমি তো তোমার মতো বোকামি করতে পারি না। আর যাকে তুমি পছন্দ করছো সে কোনোভাবেই যোগ্য না এই বাড়ির বউ হওয়ার। সমুদ্র হেসে উঠে বলল, ভালোবাসার কি ক্লাস হয় মা? ভালোবাসার ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস মেনে হয় বুঝি? আমি রূপাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় সত্য আমার কাছে। তুমি যদি মানতে পারো মানবে, আর যদি মানতে না পারো তবে আজকে আমাকে ভালো করে দেখে নাও মা। আজকে এই বাসায় আমার শেষ দিন। আমি আবারও ফিরবো বাসায় সাথে করে বউ নিয়ে। তুমি ভেবো না চাচার মতো আমি চিরকুমার থাকবো। সেই ক্লাস সোসাইটির রেসপেক্টের জন্য তুমি আমার ভালোবাসা মেনে নাওনি, আমি সেই সব ভেঙে গুড়িয়ে দিয়ে ফিরবো। লজ্জায় সেদিন তোমার মাথা
হেড হয়ে যাবে। আমি সেদিন বিজয়ের হাসি হাসবো। রেখা ছেলের হাত ধরে বলল, পাগল হয়ে গেছো তুমি? সমুদ্র ধপ করে বিছানায় বসে পড়লো। শান্ত স্বরে বলল, হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি। ভাবতে পারো তুমি আমি কতটা পাগল হয়ে গেছি? একটা মেয়েকে আমার ভালো থাকা, আমার শান্তি, আমার স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিয়েছে। নিজেকে কেমন নির্জীব অসাড় মনে হয় আমার। আমি যেন আমার না। আমি পুরোটা রূপার। ওমা আমি পারবো না। ওরে ছেড়ে থাকতে আমি মরে যাবো মা। রেখা টলল না মোটেও। একদলা থুতু ফেলে বলল, একবার ফেলে দেওয়া থুতু যেমন পুনরায় মুখে নেওয়া যায় না সমুদ্র, তেমনি একবার যাকে অপছন্দ করছি, মেনে নিব না বলছি, দুনিয়ায় ইস্পার উস্পার হয়ে গেলেও তাকে আমি এইবারে বউ করব না। ওই মেয়ে আমার কাছে ছুঁড়ে ফেলা থুতুর দলা। সমুদ্র হতবাক হয়ে মায়ের এরকম নিষ্ঠুর আচরণ। সমুদ্র হতবাক দেখে রেখা বলল, ভালো কথা শোনো, তোমার ওই মস্তান বেয়াদব বন্ধু তো ওই মেয়ের কাজিন হয়। সে বলেছে দরকার হলে ওই মেয়েকে কেটে সমুদ্রে ভাসিয়ে দিবে, তবু সৌম্যের সাথে বিয়ে দিবে না। আর মোস্ট সারপ্রাইজিং ব্যাপার হলো, তুমি হয়তো জানোই না ওই মেয়ের প্রেমে তোমার বন্ধু হাবুডুবু খাচ্ছে। আর তুমি তো জানো তোমার বন্ধুটা কেমন বেয়ারা। তোমার কি মনে হয় ও তোমার সাথে ওই মেয়ের বিয়ে হতে দিবে? সমুদ্র আকাশ থেকে পড়লো, রূপক? রূপক রূপাকে ভালোবাসে? সমুদ্র বিছানায় বসে পড়লো। রেখা মুচকে হাসতে লাগলো। সমুদ্র কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। এই ব্যাগটা সবসময় গুছিয়ে রাখতো ট্যুরের জন্য, সেই ব্যাগটা কাঁধে নিয়ে বের হলো। মাথার ভেতর প্রলয়ঙ্কারী ঝড়, বুকের ভেতরে আগুনের দহন। ভালো নেই সমুদ্র। সমুদ্রের জীবন কেমন রঙহীন হয়ে গেছে। ভালোবাসা এত হিংস্র হয় কেন? এভাবে সব শান্তি কেড়ে নেয়। অথচ সে জানতো ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শান্তির শব্দ। বিক্ষুব্ধভাবে হাঁটছে সমুদ্র। হঠাৎ করে টের পেল একটা শক্ত হাত তাকে ঝটকায় টেনে সরিয়ে এনেছে। টাল সামলাতে না পারে সে লোকটার বুকের উপর গিয়ে পড়ছে। তাকিয়ে দেখে একটা মাইক্রো যাচ্ছে, আর একটুর জন্য হলেও সে গাড়ির নিচে পড়ে যাচ্ছিল। সে তাকে সরিয়ে এনেছে। তার দিকে তাকানোর আগে মানুষটা বাইকটা উঠে গেল। অশ্রু জলসহ সমুদ্র তাকিয়ে বাইকটা দেখতে লাগলো। এই বাইকটা তার চিরচেনা। এটাই রূপকের বাইক। মাথায় হেলমেট দিয়ে সেই ছেলেটা বাইক নিয়ে যাচ্ছে। সে তার প্রাণের বন্ধু ছিল, অথচ কি হয়ে গেল? হুট করে সমুদ্র মনে হলো সে আসলেই কখনো বন্ধু হিসেবে রূপকের জন্য কিছুই করতে পারেনি। রূপক সবসময় তার জন্য করেছে। সে সবসময় সুবিধা ভোগ করেছে। অথচ রূপক তো তার থেকে অনেক কিছু পাওনা ছিল। হাসপাতালে সালমার চিকিৎসা পুরোদমে চলছে। কিছুক্ষণ পর পর সালমা মেয়েদের জন্য কেঁদে উঠছেন। অন্তরা তখন মাকে সামলে নেয়। ডাক্তার আশা দিলেন সালমা যেভাবে রেসপন্স করছে এভাবে রেসপন্স করলে 1 মাসের মধ্যে রিকভার সম্ভব। অন্তরা ডাক্তারকে বলল, আপনারা যত বেশি পারেন ওনাকে মা বলে ডাকবেন, বারে বারে ডাকবেন। অনামিকা ভিডিও বলে মাকে দেখে মায়ের সাথে কথা বলে। অন্তরা অনিতা দুজনে কথা বলে। সিরাজউদ্দিন গুমনে মনের রূপার জন্য। ভয়ে রূপা আসতে চায় না, যদি তাকে দেখে সালমা অশান্ত হয়ে যায় আবার। সিরাজউদ্দিন ভাবেন মেয়েটার বুঝি কপালটা পুড়ল। সবাইকে অবাক করে দিয়ে পঞ্চম দিনে সালমা উঠে বসে সোজা জিজ্ঞাসা করলো, রূপা কই গেল? শেহজাদা আনন্দে কাঁদলেন। আজ সাথে সাথে রূপককে কল দিলেন। রূপক বাসায় ছিল। ফুপুর কথা শুনে তখনই রূপাকে নিয়ে হাসপাতালে এলেন। সালমা কতদিন পর রূপার হাত চেপে ধরল। রূপা কাঁদবে কাঁদবে না বলে কেঁদে দিল। সালমা ভেবে পেল না মেয়ের কান্নার কারণ কি। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন কান্দোস? রূপা জবাব না দিয়ে মাকে জড়িয়ে ধরল। রূপকের চোখ ভিজে এলো। কোনো দিন মা তাকে এভাবে জড়িয়ে ধরছে বলে মনে পড়ে না। মা এভাবে তার থেকে দূরে সরে গেল। কেরিয়ার, শুধু কেরিয়ার জন্য কি মানুষ এরকম নিষ্ঠুর হতে পারে? রূপক তো তার প্রথম সন্তান ছিল, অথচ কখনো কি এভাবে ছেলেকে জড়িয়ে ধরছেন তিনি? 1 মাস পর সালমা হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন। সালমার কন্ডিশন এখন 80% ভালো। এখন শুধু প্রপার কেয়ার করতে হবে তার। রূপক বাসায় কিছু জানালো না। একটা উবার নিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে এলো। শুক্রবার হয় তানিয়া আজ অফিসে যায়নি, বাসায় ছিল। কলিং বেল বাজতে বিরক্ত হলো। দরজা খুলতে দেখে সালমা দাঁড়িয়েছে। সালমার পিছনে রূপক, রূপা, সিরাজায়দার, অন্তরা, অনিতা। তীব্র ঝাঁকুনি খেয়ে তা নিয়ে পড়ে যেতে নিল। টেবিল ধরে নিজেকে সামনে নিল। রূপক হেসে বলল, তারপর ঘরের মেয়ে ঘরে ফিরেছে আজ। আফসোস আজ আমার দাদা দাদি নেই। তারা যদি দেখতো তবে হয়তো তাদের মন শান্ত হতো। তা নিয়ে চুপ করে রইল। রূপক সমুদ্রকে টেক্সট দিয়ে বলল, একটু আমাদের বাসায় আসতে হবে এখন। নীরব নিস্তব্ধ পরিবেশ। সবাই চুপ করে বসে আছে। সালমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শুধু। এই বাড়ি ছেড়ে এক্কেবারে চলে গেছিল। ভাগ্য আবারও তাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে। ভাগ্য যখন ফিরিয়ে আনবে তাহলে কেন আরো আগে আনলো না? তাহলে তো বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে পারত। সমুদ্র এসে রূপকদের খোলা দরজা দিয়ে ভিতর প্রবেশ করলো। আজকে একটা হিসাব মেলাতে হবে তার।
সময় কেটে যাচ্ছে। সালমার কান্না শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর রেখাও এসে হাজির। একটু আগে রূপক তাকে কল দিয়ে বলেছে সমুদ্র এই বাসায় এসে পাগলামি করছে। তাই হন্তদন্ত হয়ে ছুটে এলো রেখা। কিছুক্ষণ পর রূপকের ছোট চাচা চাচিও এসে হাজির হলো। সালমা ফিরে এসে এই খবর শুনে তারা ছুটে এসেছে সালমাকে দেখতে। ছোট ভাইজানকে দেখে সালমা কান্নায় ভেঙে পড়ল আবারও। শেহজাদার অপরাধীদের মতো দাঁড়িয়ে আছে বিব্রত হয়ে। সেদিন যদি তিনি সালমাকে নিয়ে পালিয়ে না যেতেন তবে এই মুহূর্ত আসতো না। আচ্ছা, সালমাকে কি তিনি সুখী করতে পেরেছেন? হয়তো পারেননি। কখনো মুখ ফুটে কিছু বলেনি সালমা। তবুও তিনি বোঝেন অনেক কমতি ছিল, অনেক না পাওয়া ছিল। অনেক সময় রাগে ক্রোধে অন্ধ হয়ে সালমার গায়ে হাত তুলতেও দুইবার ভাবেননি তিনি। আজ এত লজ্জা লাগছে কেন তার এসবে? রাজকন্যাকে নিয়ে মাটির ঘরে রেখেছেন, অথচ যাওয়ার কথা ছিল অন্যের রাজপ্রাসাদে। এসব ভেবে সিরাজের লজ্জায় নত হয়ে রইলেন। রূপক, ছোট চাটা সেলিম খান দোদুল্যমানতায় ভুগছে। একদিকে বোন ফিরে এসেছে বলে যেটুকু আনন্দ হচ্ছে, অন্যদিকে ভেতরে ভেতরে রাগও হচ্ছে। একটা সোনার টুকরো জমি হাতছাড়া হয়ে যাবে বলে রূপক ঠিকই জমিটা ফুপুর নামে করে দিবে। এরকম একটা জমির মালিকানা হারিয়ে ফেলার কষ্টে হারানো বোনকে ফিরে পাবার আনন্দ ফিকে হয়ে গেল তার। সেলিম খান বুঝতে পারলেন না কেন এমন হচ্ছে। অথচ একটা সময় এই ছোট্ট বোনটার জন্য দুনিয়া এফোর ওপর করে দ্বিতীয়বার ভাবতেন না। অথচ আজ তার সম্পদের জন্য মন কেমন করছে। নীরবতা ভেঙে তিনি বললেন, কিভাবে পারলি তুই এভাবে আমাদের মান ইজ্জত নষ্ট করে পালিয়ে যেতে সালমা? একবারও মনে পড়লো না আমাদের কথা? আব্বার কথাও কি তোর মনে পড়েনি? এতগুলো বছর পর সন্তানেরা যখন এতটা বড় হয়ে গেছে, সেই সময় তাদের সামনে এসব প্রশ্ন বিব্রতিকর। রূপক এগিয়ে এসে বলল, চাচা, কি হয়েছে না হয়েছে সেসব এখন বলে লাভ নেই। ফুপুর যা ঠিক মনে হয়েছে তাই করেছে। এখন সেসব বিচার করতে যাওয়া মানে বোকামি, দ্বিতীয় কিছু না। বড় কথা হচ্ছে দাদা দাদি দুজনে ফুপুকে ক্ষমা করে দিয়েছেন। মন থেকে ফুপুকে মেনে নিয়েছেন সেই সময়। দুর্ভাগ্য এটাই যে ফুপু সন্ধান দাদা পাননি। সেলিম খান বললেন, এখন ফিরে এসেছে কেন তাহলে? আব্বা ওর জন্য যেই কষ্ট পেয়েছে তা আমরা জানি। সবার কাছে আমাদের ছোট হতে হয়েছে। এখন কি সংসার চালাতে পারে না, এই জন্য বাবার বাড়ি ফিরে আসছে? রূপক চমকে গেল চাচার কথা শুনে। আজকের দিনে, এরকম আনন্দের দিনে চাচা এভাবে কথা বলতে পেরেছেন? এত লোভ তার? রূপক চুপ করে দাঁড়িয়ে রইলেন। সেলিম খান কি বলবেন সেসব শোনার জন্য। তারপর জবাব দিবে। ফুপু বুঝুক এই জগৎ সংসার তার জন্য কেউ আপন নেই। যাতে ভাইয়ের মিষ্টি কথার পরে জমি ভাইয়ের নামে লিখে দেওয়ার মতো ভুল না করে। সালমার চেহারা থতমত হয়ে গেল লজ্জায়। কি বলছে এসব তার আপন ভাই? সেলিম খান আবারও বললেন, বড়ভাবে ঠিকই বলতো। একদিন ঠিকই ফিরে আসবে জায়গা জমি লোভে। কথা তো আজ দেখি সত্যি। তা নিয়ে নিজেই চুপ হয়ে রইল। কেঁচো করতে গিয়ে সাপ যাতে বের না হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সে যে তার আর চুপ থাকতে পারল না। এগিয়ে এসে বলল, আপনার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু মান ইজ্জত আছে। আল্লাহ আমার টাকা পয়সা দেয়নি, সেই সাথে লোভও দেয়নি। তাই এসব নিয়ে ভাবিয়েন না। সেলিম খান হেসে বললেন, গরিবের আবার নীতিজ্ঞান। তুমি তাইলে সেই লোক? তোমারে তো আমি পুলিশে দিমু। অন্তরা ভীষণ রাগ হলো এবার। এগিয়ে এসে মামার সামনে দাঁড়িয়ে বলল, মুখ সামলে কথা বলিবেন। আমার বাবার দিকে আঙুল তুলে কথা বলার আগে একবার ভালো করে ভেবে নিয়েন, নয়তো পরে দেখবেন হাতে আঙ্গুলই থাকলো না। সেলিম খান থতমত খেয়ে গেলেন অন্তরার কথা শুনে। এইটুকু মেয়ের এত বড় বড় কথা! নিজেকে সামলে সেলিম খান প্রসঙ্গ বদলে বলেন, তোর বাবার কথা শুনে তোর যেমন খারাপ লাগছে, আমাদেরও সেই সময় এরকম লাগছে আমার আব্বার জন্য। আব্বা মৃত্যুসজ্জায় কত খুঁজেছে সালমাকে, কখনো একটা চিঠিও কি লিখতে পারিসনি? সালমা চকিত তানিয়ার দিকে তাকালো। তানিয়া পারে না এখান থেকে পালিয়ে যেতে। মাথা নিচু করে তানিয়া দাঁড়িয়ে আছে। সালমা তানিয়ার সামনে গিয়ে বলল, বড় ভাবি, তোমার কাছে আমি কত চিঠি পাঠিয়েছি তুমি কি জানাও নেই বাড়িতে? তানিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চুপ করে মাথা নিচু করে রইল তানিয়া। সেলিম খান, সেলিম খানের স্ত্রী রুবি, রত্না, পান্না, সমুদ্র, রূপা, অন্তরা সবাই বিস্মিত হলো। এই কথা শুনে রূপক হাসতে লাগলো মুচকি মুচকি। সেলিম খান আচমকা তানিয়ার সামনে গিয়ে বলল, সালমা কি বলল এটা ভাবি? ও কি তোমাকে চিঠি পাঠিয়েছিল? তানিয়া ঘামতে লাগলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না, কখনোই না। সালমার সাথে কখনোই আমার যোগাযোগই হয়নি। ও কোনোদিনও আমারে চিঠি দেয়নি। মিথ্যে কথা বলতেছে। চিঠি দিলে কি আমি সবাইরে জানতাম না? ছোট ভাই, আপনারে মনে নাই? আমি সহ কত খুঁজেছি ওরে জায়গায় জায়গায়। আমার সাথে যোগাযোগ থাকলে তো আমি নিজেই সবাইকে জানিয়ে দিলাম। সালমা হতভম্ব হয়ে গেল ভাবির কথা। তারপর বোমা ফাটানোর মতো করে বলল, তুমি আমাকে খুঁজেছো ভাবি? তুমি? অথচ তুমি নিজেই আমারে পালাই যাওয়ানোর বুদ্ধি দিছিলা। তুমি আমার ঠিকানাও জানতে। চিঠির খামে তো ঠিকানা লেখাই থাকতো। পুরো ঘর সবাই থম মেরেছে। সেলিম খান ভেবে পাচ্ছেন না কি বলবে। বড় ভাবি নিজেই এই বুদ্ধি দিয়েছিল? তানিয়া আমতা আমতা করে বলল, কি বলো এসব তুমি সালমা? সালমা আবার শক্ত হলো। কণ্ঠস্বর বলল, হ্যাঁ, এতদিন আমি সব কথা নিজের মধ্যে লুকায় রাখছি। আমি কোনোদিন চাইনি বড় ভাবি আমার জন্য ঝামেলায় পড়ুক। এখন যখন বড় ভাবি নিজেই অস্বীকার করতেছে, তখন আমি সব সত্যি বলে দিমু।
আমাদের সম্পর্কের কথা যখন বাড়ির সবাই জেনে যায়, তখন আব্বা, বড় ভাই, ছোট ভাই কেউ রাজি হয়নি। কবিরের লগে আমার বিয়ে ঠিক কইরা ফেলায় ওনারা। আমি নিজেও জানতাম না আমার বিয়ে যে ঠিক হয়ে গেছে। বড় ভাবি সেদিন রাতে আমার রুমে আইসা আমারে কইল, "আগামীকাল আমরা বিয়া দিব জোর কইরে কবিরের লগে।" আমি তখন দিশেহারা হয়ে গেছি। বড় ভাবি আমাকে বুদ্ধি দিল যাতে পালিয়ে যাই। আমি যখন আব্বার কথা কইলাম, ভাবি কইল, "কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এদিকে ভাবি সামলাইবো। আমি যাতে চিন্তা না করি।" আমি তখন ভাবির কথায় ভরসা করে আমি সেদিন ঘর ছেড়ে যাই। আমি ভেবেছিলাম ভাবি সবাইকে বুঝিয়ে নিবে। কিন্তু পরে যখন ভাবিকে চিঠি দেই, ভাবি আমাকে বলল যে আব্বা নাকি বলেছেন, আমি কোনোদিন যদি ফিরে আসি তাহলে আমার আব্বা ত্যায্য করবেন। আর নয়তো নিজে আত্মহত্যা করবেন। আমি তখন পুরোপুরি নিজেরাই গুটায় নিই। তারপর আর কারো খোঁজ রাখার দরকার মনে করিনি। সবাই হতভম্ব হয়ে গেছে। পুরো বাসায় পিনপতন নীরবতা। একটা মানুষের জন্য এত কিছু ঘটে গেল, বাবা তার আদরের মেয়ের খোঁজ পেল না, মেয়েও পারল না বাবাকে শেষ দেখা দেখতে। সবাই বিচ্ছিন্ন হয়ে গেল শুধু একজনের জন্যে। তা নিয়ে আবারও মিথ্যে বলতে লাগলো। কিন্তু রূপকের রক্তচক্ষুর দিকে তাকিয়ে আর সাহস পেল না। রূপক বজ্র কঠিন স্বরে বলল, মিথ্যে বলে লাভ হবে না। ফুপুর লেখা ২টা চিঠি আমার হাতে এসে পড়েছে। তাই ফুপু যে মিথ্যে বলছে না তা পরিষ্কার। তা নিয়ে উপায় না পেয়ে বলল, আমার একার দোষ নেই। আমার সাথে রেখা ভাবিও ছিল। উনি আর আমি মিলে এইসব প্ল্যান করছি। তাই একা আমাকে কেন সবাই কথা শোনাবে? রেখা আঁতকে উঠল শুনে। সে এসেছিল ছেলের জন্য। নিজে এভাবে ফেঁসে যাবে ভাবেনি। এখন মনে হচ্ছে না আসাই ভালো ছিল। কিন্তু এসে যখন পড়েছে আর ফেরার পথ নেই। সমুদ্র অবাক হয়ে মায়ের দিকে তাকালো। তার মাও এরকম নোংরা চক্রান্তে যুক্ত থাকতে পারে তা কখনো ভাবনাতে আসেনি সমুদ্রের। হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল সমুদ্র। তুমি অপরূপা। ১৩ পর্ব।